সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই বরাবরের মতো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি নিজেদের সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে চলছে। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য, সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য যেমন নিয়মিত পড়াশোনা করে নিজেকে যেমন যোগ্য এবং দক্ষ করে গড়ে তুলতে হবে, ঠিক তেমনি আমাদের কি করতে হবে যে আমাদের হচ্ছে কি ভালো মানুষ হতে হবে। এবং এই যে ভালো শব্দ কথাটা, এটা কিন্তু মানে ছোট্ট একটা শব্দ, কিন্তু এর পরিধি কিন্তু অনেক বেশি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু সুন্দর জীবনযাপনে নিজেদেরকে অভ্যস্ত করতে হবে। যেমন হচ্ছে কি যে আমরা বর্তমানে কিন্তু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা দেখছি যে সামাজিক যে সমস্যাগুলো বিভিন্ন ধরনের ছিল, তো এর মধ্যে যে দেখো এখন যে বর্তমানে ধর্ষণ সমস্যা, হ্যাঁ, এটা কিন্তু খুব মারাত্মক আকারে ধারণ করছে। তো প্রত্যেকটা বাবা মা বা মানে পরিবার আমরা চাই যে কি যে এই ধরনের ঘৃণিত কাজ থেকে আমাদের ছেলে মেয়ে যেন দূরে থাকে। আর সেজন্য কি করতে হবে, আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে। তা আমরা যদি আসলে শুধু লেখাপড়া করি তা না, লেখাপড়ার পাশাপাশি আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমাদের বিভিন্ন মহৎ লোকের যে পৃথিবীতে যারা বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টান্ত স্থাপন করে গেছে তাদের জীবনগুলো কিন্তু অনুসরণ করতে হবে। পাশাপাশি আমাদের যে নৈতিক বিষয় আছে, যে ধর্ম, যার যার ধর্ম অনুযায়ী সেখানে কি সেখানে কিন্তু সুন্দরভাবে জীবনযাপনের কথা বলা হয়েছে। তো আমরা আসলে আমাদের যে বর্তমানে যে বিকৃত যে রুচি হয়ে যাচ্ছে, বিকৃত যে মন মানসিকতা হয়ে যাচ্ছে, আমাদের এই মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে কি বিশ্বাস, এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হবে। সমাজের জন্য যেগুলো কাঙ্ক্ষিত সেই বিষয়গুলো কিন্তু আনতে হবে। তা আমরা যদি আসলে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করি, যে জাস্ট যে যদি ধরো যে এখন আমরা যথেষ্ট ম্যাচিউর, এবং এই বিষয়গুলো আসলে ছোটবেলা থেকেই আমাদের পরিবারের আমরা যারা অভিভাবক আছি আমাদের কি করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকেই সেই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। আমরা সকালবেলা যেমন আমাদের যে এখন যে বয়স চলতেছে, আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সকালে ঘুম থেকে উঠে যার যার প্রার্থনা করে আমরা সকালবেলা 1 ঘন্টা কিন্তু হাঁটতে পারি বা 30 মিনিট হাঁটতে পারি। তারপর হচ্ছে হাঁটার পরে এসে আমরা যদি ঘরের সময় পাই 20 থেকে 30 মিনিট আমরা কিন্তু কি যে শারীরিক হালকা ব্যায়াম করতে পারি। তাহলে কি হবে যে আমি যদি হচ্ছে যে এই কাজগুলো করি, হ্যাঁ, এরপর হচ্ছে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজকর্মে নিজেদেরকে জড়িত রাখতে হবে। তারপর হচ্ছে কি যে সুস্থ যে সাংস্কৃতিক বা সহ পাঠ্যক্রমিক কার্যগুলো আছে সেগুলো অনুসরণ করতে হবে। যে আমরা আমাদের অবসর সময় সুন্দর সুন্দর হচ্ছে কি গান শুনতে পারি। তারপর হচ্ছে গিয়ে যে বিভিন্ন হচ্ছে গিয়ে মনীষীদের কাহিনী পড়তে পারি, বই পড়তে পারি। তা আমাদের যে বর্তমানে প্রযুক্তি যে সুবিধা দিচ্ছে, সেখান থেকে কি আমরা যে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণটা মানুষের সবচেয়ে বেশি থাকে। তা আমরা সব ভালো জিনিসগুলো রেখে দেখা যাচ্ছে যে হয়তো নিষিদ্ধ জিনিসের প্রতি ঝুঁকে পড়ছি। যে আমাদের বর্তমানে যে পর্নোগ্রাফি, এই দিকটা কিন্তু আমরা অনেক বেশি ঝুঁকে পড়ছি। তা আমরা আসলে দেখা যায় যে শুধু যে মানে সুশিক্ষিত বা অশিক্ষিত বা লোয়ার ক্লাসের যে তা কিন্তু না, এটা হচ্ছে কি একটু লো লেভেল থেকে একটু হাই লেভেল পর্যন্ত এরকম একটা বিকৃত মন মানসিকতা আমাদের মধ্যে সৃষ্টি হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং আমরা যখনই যে কোনো কাজ যেভাবে যে অবস্থায় করি না কেন আমাদেরকে মনে রাখতে হবে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, এবং এগুলো কি করতে হবে, যেগুলোর হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে। যে আমাদের কেউ দেখছে না বা আমরা এই কাজ করতে, আমরা যদি যে এই ধরনের যে রুচিগুলো থেকে যদি বেরিয়ে আসতে পারি, আমরা যদি সুন্দর জীবনযাপনে নিজেদেরকে অভ্যস্ত করতে পারি, তাহলে কিন্তু দেখবে যে আমাদের সমাজ কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাবে এবং এরকম কলুষিত ভিন্ন ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে আর ঘটবে না। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা চলো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে চলে যাচ্ছি। যে কৃষি শিক্ষা আজকে আমি দ্বিতীয় পত্র তোমাদের পড়াবো, তো যে বিষয়টি সম্পর্কে আলোচনা করবো, চলো আমরা স্ক্রিন থেকে ঘুরে আসি। সকলকে অনলাইন ক্লাসে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি।
বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি রুমা বেগম, 33তম বিসিএস এর একজন শিক্ষা কর্মকর্তা, এবং আজকে আমি তোমাদের যে বিষয়ে পাঠদান করব সেটা হচ্ছে কৃষি শিক্ষা বিষয়ের উপর পাঠদান। তো প্রথমেই আমরা বিগত 2টি লেকচারে পোল্ট্রি সম্পর্কে জেনে আসছি, সেই ধারাবাহিকতায় আমরা পোল্ট্রি আরো কিছু বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। তা আমাদের প্রায় একটি কোশ্চেন আসে যে বাণিজ্যিক ভাবে মুরগির খামার, এখানে মুরগি খামার না বলে বাণিজ্যিক ভাবে পোল্ট্রির কথা বলা থাকতে পারে, যে বাণিজ্যিক ভাবে পোল্ট্রি খামার গড়ে তোলার জন্য বিবেচ্য বিষয়সমূহ কি, অর্থাৎ কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, এই বিবেচনার বিষয়গুলো কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিন্তু এক হবে, যে পোল্ট্রির যে গৃহপালিত পশুগুলো আছে সকলের ক্ষেত্রে কিন্তু প্রায় একই রকম হবে। তো সেই ক্ষেত্রে দেখো যে এই বিষয়গুলো কিন্তু কি আমাদেরকে মাথায় রাখতে হবে, যে বাণিজ্যিক মুরগি খামার পরিকল্পনার যে বিভিন্ন বিষয়সমূহ আছে সেই বিষয়গুলো কি হতে পারে। তো সাধারণত যে কোনো খামার বা শিল্পে বাণিজ্যিকভাবে সফলতা লাভের জন্য চাই সুষ্ঠু পরিকল্পনা, এবং এক্ষেত্রে 3টি মৌলিক চাহিদা পূরণের নিশ্চয়তা বিধান আমাদেরকে করতে হবে। এখানে আমরা মুরগি নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে যে কোনো পোল্ট্রি খামারের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো কিন্তু বিবেচনা রাখবো। মুরগির খাদ্য, বাসস্থান এবং এর রোগ দমন। তো এখানে এই তো 3টা বিষয় গেল। এরপরে আমরা যে মুরগি খামার পরিকল্পনার সময় যে বিষয়গুলো বিবেচনা রাখবো সেই জিনিসগুলো আমরা একটু দেখি। জমির পরিমাণ, যে সাধারণত যে বার্ষিক বা বছরে যত সংখ্যক ডিম উৎপাদন আমরা করব তার কি লক্ষ্যটা নির্ধারণ করতে হবে, ঠিক সেই অনুযায়ী আমরা লেয়ার বা ব্রয়লার প্রতিপালনের ঘর এবং অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, যেমন তোমার অফিস, শ্রমিক ঘর, খাদ্য গুদাম, মাংস প্রক্রিয়াজাতকরণের ঘর, সংরক্ষণাগার ইত্যাদি তৈরির জন্য মোট জায়গার সঙ্গে আমাদের কি করতে হবে, আরো প্রায় 1.5 গুণ ফাঁকা জায়গা যুক্ত করে খামারের মোট জমির পরিমাণ নির্ধারণ করতে হবে। তাহলে আমরা মুরগি পালনের জন্য যে অফিস এগুলো রাখবো, তার সাথেও আমাদের আরো ফাঁকা জায়গা রাখতে হবে, 1.5 গুণ ফাঁকা জায়গা। মুরগির বাসস্থান, মুরগি যাতে নিরাপদ এবং আরামে থাকতে পারে, তো সেই বাসস্থানটা নিরাপদ রাখতে হলে অবশ্যই আমরা নির্বাচিত একটা স্থানকে কি করবো, বেছে নিব, এবং সেই ক্ষেত্রে যাতে ঝড় বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে যাতে সহজে ক্ষতিগ্রস্ত না হয়। এবং এই বাসস্থানের জন্য যে জায়গাগুলো লাগবে, পরিমাণ মতো থাকার জায়গা লাগবে, প্রয়োজনীয় সংখ্যক খাদ্য লাগবে, পানির পাত্র লাগবে, তাপ ও আলো এবং বায়ু চলাচলের সুব্যবস্থা থাকতে হবে। তো এটা হচ্ছে যে পালনকারী যে সামর্থ্য আছে তার উপর নির্ভর করে ঘরটা আমরা পাকা, কাঁচা বা টিনের হতে পারে, এবং কি হবে যে আমাদের মুরগির জাত আছে সেই প্রজাতি অনুযায়ী আমরা যতগুলো মুরগি রাখা হবে সেইভাবে হিসাব করে আমরা ঘর তৈরি করতে হবে। পাশাপাশি 2টা ঘরের মাঝে আমাদের মিনিমাম 25 থেকে 30 ফুট কি করতে হবে, জায়গা খালি রাখতে হবে, যাতে আলো এবং মুক্ত বাতাস প্রবেশ করতে পারে। তো প্রথমেই আসি আমরা যে ঘর তৈরি। তো ঘরটা আমরা কিভাবে তৈরি করতে পারি, যে একটা ব্রয়লারের জন্য আমরা 1 বর্গফুট জায়গার প্রয়োজন হয়, এভাবে হিসেব করে ব্রয়লার উৎপাদনের উপর আমরা কি করবো, ঘর নির্মাণ করব। আর সাদা খোসার ডিম উৎপাদনকারী যে প্রতিটি মুরগি আছে তার জন্য 3 বর্গফুট জায়গা লাগবে, এবং বাদামি খোসার ডিম উৎপাদনকারী যে মুরগি আছে তার জন্য লাগবে 4 বর্গফুট জায়গা। তো এইসব মুরগির খাঁচা, মাচা অথবা লিটার পদ্ধতিতে আমরা কি করতে পারি, পালন করতে পারি, যা একটু পরে আমরা আসছি যে মুরগির পালন পদ্ধতিতে। তো সেই ক্ষেত্রে কি হবে, যে পালন পদ্ধতির উপর নির্ভর করে ঘরের পরিমাণগুলো ভিন্ন ধরনের হয়ে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি খাঁচায় 60 থেকে 70 বর্গ ইঞ্চি জায়গা লাগবে যদি খাঁচা পদ্ধতিতে বা আবদ্ধ পদ্ধতিতে পালন করি, তো এই হিসেব করে আমাদের কি করতে হবে, খাঁচা তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কি করতে হবে, যে খাঁচার যে সারিগুলো থাকবে সেগুলোকে লম্বা লম্বি ভাবে এক সারি বা একটির উপর আরেকটা রেখে 3 থেকে 4টা সারি আমরা করতে পারি। আবার সিঁড়ির মতো করে সাজিয়ে কি করতে পারি, উভয় পার্শ্বে সারিও আমরা করতে পারি। প্রতিটি উৎপাদনশীল মুরগির জন্য আমার প্রয়োজনে কি লাগবে, জায়গার পরিমাণ লাগবে তোমার 1.5 থেকে 1.3 বর্গফুট, এবং যে লিটার পদ্ধতি বা লিটার করে সেই ক্ষেত্রে লাগবে আমার 1.5 থেকে 1.75 বর্গফুট। আর হচ্ছে এটা আমার আবহাওয়া বেদে অবশ্যই পরিমাপটা হচ্ছে গিয়ে ঠিক করতে হবে। এবং যে তোমার লিটার পদ্ধতি বা মেজে পদ্ধতি আছে সেখানে প্রতি 10 বর্গফুট মেজের জন্য আমার 5 কেজি লিটার প্রয়োজন হবে। লিটার কি আমরা একটু পরে আসছি। এই পদ্ধতিতে পালন করতে মুরগির ঘরে কি মেঝে যদি পাকা হয় তাহলে আর কি ভালো হয়, আর যদি কাঁচা মেঝে হয় সেক্ষেত্রে শক্ত এঁটেল মাটি যেটা আছে সেটা আমরা ব্যবহার করব। আর তোমার হচ্ছে কি বর্ষাকালে যদি স্যাঁতসেঁতে না হয় সেজন্য আমরা শুকনো বালির মেঝের উপরে আমরা কি করতে পারি, যে এই কাজগুলো করা যেতে পারে। ঘরের চালা বেড়ার নমুনা,
বাংলাদেশে যে পরিবেশে দোচালা বা তোমার গ্যাবল টাইপ চাল আছে সেগুলো হচ্ছে মুরগির জন্য বেশি আরামদায়ক। লেয়ারের ঘরের যে বেড়া আছে সেটা পুরোটাই হচ্ছে তার জালি দিয়ে তৈরি করতে হবে। আর বেশি বাতাস বা শীত থেকে রক্ষা করার জন্য অবশ্যই করতে হবে ফাঁকা অংশগুলো প্রয়োজনে ঢেকে দেওয়ার জন্য চটের পর্দার ব্যবস্থা থাকতে হবে। আর ব্রয়লার লালন পালনের সুবিধার্থে প্রথম সপ্তাহে 950 ডিগ্রি ফারেনহাইট থেকে কমাতে কমাতে ষষ্ঠ সপ্তাহে এসে আমার 700 ফারেনহাইটে নামিয়ে আনার জন্য বেড়ায় বেশি ফাঁকা জায়গা কিন্তু রাখা যাবে না। কিন্তু প্রয়োজনীয় বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। এই জন্য আমরা দেয়ালের উচ্চতার সাথে 60% তার জালি দিয়ে আমরা এটাকে তৈরি করে দিব। এবং শীতকালে অবশ্যই আমরা কি করবো, যাতে বাতাস ঢুকতে না পারে সেটা আমরা চট দিয়ে পর্দার ব্যবস্থা করব। এবার ডিম পাড়ার বাসা, মাচা অথবা লিটার পালন পদ্ধতিতে প্রতিটা 5টা মুরগির জন্য আমরা একটি করে ডিম পাড়ার বাসা কিন্তু সরবরাহ করতে পারি। এবং প্রতিটি বাসা হচ্ছে কি তোমার দৈর্ঘ্য হবে 1 ফুট, তারপর হচ্ছে তোমার প্রস্থ হচ্ছে 1 ফুট, গভীরতা হচ্ছে 1.5 ফুট হওয়া প্রয়োজন। খাঁচা পদ্ধতিতে পালন করলে কি আলাদাভাবে ডিম পাড়ার বাসা বা বাক্স কিন্তু লাগবে না। তো খাঁচাগুলো ঢাল সহ এমন ভাবে তৈরি করা হয় যাতে করে মুরগির ডিম পাড়াটা মাত্রই যাতে ডিমগুলো গড়িয়ে গড়িয়ে খাঁচার সামনে গ্রিলের ফাঁক দিয়ে যেন না এসে কি যে বর্ধিত যে অংশ আছে সেখানে যাতে জড় হতে পারে। এরপর হচ্ছে আলোকায়ন। লেয়ারের মুরগিগুলো আছে যাদের দৈনিক 24 ঘন্টার আলোর প্রয়োজন হয়, তা এই 24 ঘন্টার মধ্যে লাগবে আলো 16 ঘন্টা। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, দিনের যে বছরে ছোট বড় দিন আছে সেই অনুযায়ী আমাকে দৈনিক 2.5 ঘন্টা থেকে 4 ঘন্টা পর্যন্ত কি হবে। তো আলোর উৎস হচ্ছে বৈদ্যুতিক বাল্ব, এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ নেই যেখানে, সেইখানে আমরা কি করতে পারি, উজ্জ্বল যে হারিকেন আছে সেই আলোর ব্যবস্থা করতে পারি। এবং বাল্বের শক্তি হবে 40 ওয়াট। আলোর রং হবে স্বাভাবিক, আলোর তীব্রতা হবে মৃদু, তোমার 20 লাক্স হবে। একটি বাল্বের আলোকায়ন এলাকা 10,000 হচ্ছে 1,000 বর্গফুট হবে। এবং বাল্ব স্থাপনের এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে দূরত্ব হতে হবে 20 ফুট। প্রাকৃতিক বা কৃত্রিম যে কোনো উৎস থেকে ব্রয়লার গৃহে আলোর ব্যবস্থা করা যেতে পারে। প্রথম সপ্তাহে ব্রয়লার গৃহে খাবার ও পানি দেখার জন্য কি করতে হবে, সারা রাত আলোর ব্যবস্থা করে দিতে হবে। দ্বিতীয় সপ্তাহ হতে রাতের বেলায় মাঝে মাঝে আলো নিভিয়ে আবার জ্বালাতে হবে। এভাবে সারা রাত মৃদু আলো জ্বালিয়ে রাখতে হবে। সাধারণত প্রতি 10 বর্গফুটের জন্য 5 ওয়াট পরিমাণ আলোর প্রয়োজন হয়ে থাকে। এরপর আসি আমরা মুরগির খাদ্য ব্যবস্থাপনা। খাদ্যের গুণগত মান, খাদ্য সংরক্ষণের ব্যবস্থা, খাদ্য গ্রহণের পরিমাণ, প্রতি কেজি দাম, খাদ্যের দাম, খাদ্য হজমের দক্ষতা, এগুলো হচ্ছে খাদ্য ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। খাদ্য খরচ কি, যে আমাদের যে স্বাভাবিকভাবে যে উৎপাদনে যে ব্যয় হয় তার মোট 60 থেকে 75% হচ্ছে খাদ্যের জন্য ব্যয় হয়ে থাকে। তার এটার কি খাদ্যের গুণাগুণের উপর কিন্তু একজন খামারের লাভ লোকসানটা কিন্তু নির্ভর করে। এই জন্য হচ্ছে খাদ্য ব্যবস্থায় খাদ্যের গুরুত্ব খুবই খুবই বেশি। হ্যাঁ, আর হচ্ছে কি আমরা খাদ্যের ক্ষেত্রে অবশ্যই সুষম খাদ্য কিন্তু ব্যবহার করব। তো এই ক্ষেত্রে হচ্ছে লেয়ার মুরগির সংখ্যা অনুসারে আমরা প্রতিটা মুরগির জন্য দৈনিক মানে 110 থেকে 120 গ্রাম খাদ্যের প্রয়োজন হিসেবে কমপক্ষে 2 মাসের খাদ্যটা কিন্তু আমাদের কি করতে হবে, সংরক্ষণ যেখানে আমরা সংরক্ষণ করে রাখতে পারি সেইটা তৈরি করতে হবে। আর প্রতিটা ব্রয়লার হচ্ছে 8 সপ্তাহ পর্যন্ত 4 কেজি হচ্ছে খাদ্য খেতে পারে। তাই এই পরিমাণকে ব্রয়লারের যে মোট সংখ্যাগুলো আছে তার দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে যে ফল দাঁড়াবে সেই পরিমাণ খাদ্য আমাদের কি করতে হবে, সেই পরিমাণ খাদ্যের গুদাম তৈরি করে রাখতে হবে। তো এইভাবেই বয়স বেঁধে ব্রয়লারের জন্য তোমার 2.5 থেকে 10 সেন্টিমিটার লম্বা খাদ্যের পাত্র বা ফিড ট্রাফের প্রয়োজন হয়। সাধারণত 50টা বাচ্চার জন্য একটা খাদ্যের লম্বা ট্রে বা পাত্র, এবং সেই অনুযায়ী পানির পাত্র প্রতি 100টি বাচ্চার জন্য তোমার একটি ড্রিঙ্কারে কিন্তু প্রয়োজন হয়ে থাকে। এরপর হচ্ছে খামার স্থাপন। তো এই যে খামার স্থাপন যে করবো এর যে মোটামুটি আমাদের কি ধরনের খরচ হবে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। স্থায়ী খরচ যেটা, তো স্থায়ী খরচ কিন্তু খামারভুক্ত যে জমিটা আছে সেই জমির মূল্যটা কি, তো সেই ক্ষেত্রে তো এলাকা অনুযায়ী তোমার হচ্ছে জায়গার দাম কম বেশি হয়ে থাকে। তো আমাদের সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আরো কি খরচ হতে পারে, ঘর তৈরি সাজ সরঞ্জাম, তারপর হচ্ছে তোমার বা যে ঘরের যে বাঁশ লাগবে, টিন, বিচালি, মাটির ঘর, ইট, সিমেন্ট, পাকা দালান ঘর, এগুলোতে প্রতি বর্গফুটে কতটুকু খরচ লাগবে সেটা কি করতে হবে, আমাদের প্রথমে সেই খরচটা বের করে নিতে হবে। এরপরে তোমার হচ্ছে যে ম্যানেজারের যে অফিস বা যে সংরক্ষণাগার যে আমরা খাদ্য গুদাম রাখবো, খাদ্য ছাড়া যে অন্যান্য জিনিসপত্র রাখবো, সেই শ্রমিকদের তোমার বিশ্রাম ঘর, অসুস্থ মৃত মুরগির রাখার জায়গা, এগুলো নির্মাণ বাবদ কত খরচ হবে সেটা আমাদের বিবেচনায় রাখতে হবে। এরপর হচ্ছে আসবাবপত্র ক্রয় বা তৈরি এবং যানবাহন ক্রয় বাবদ খরচ কিরকম পড়তে পারে, খাবার পানির পাত্রের দাম কিরকম, ডিম পাড়ার বাক্সের দাম কত, ডিম রাখার ঝুড়ি কেনার খরচ, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে আবর্তক বা চলমান খরচ।
এই ক্ষেত্রে হচ্ছে যে মুরগি সংক্রান্ত যে খরচগুলো আছে, যে ডিমের ব্যবহার অনুযায়ী ডিম পাড়া মুরগি খামার হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে তোমার নিষিক্ত বা বাচ্চা ফুটানোর ডিম উৎপাদনের খামার, আর একটা হচ্ছে অনিষিক্ত উৎপাদন খামার। তো যেটা হচ্ছে কি তোমার সাদা বা বাদামি খোসার ডিম বা বাচ্চা ফুটানোর ডিম উৎপাদন করে মুরগির বাচ্চা, তো সেগুলো কি করতে পারে, যে সেই ব্যাপারে কিন্তু আমাদের নিশ্চিত থাকতে হবে। এবং নিষিক্ত ডিম বা ডিমের জন্য যে প্রজননক্ষম যে পুলেট, যে বাচ্চা ছোট বাচ্চা এবং যে ককটেলের যে মূল্য, এবং অনিষিক্ত বা খাবার ডিম উৎপাদনের জন্য যে উন্নত মানের হাইব্রিড পুলেটের মূল্য, সেগুলো কিনতে কত খরচ লাগবে, সেই খরচগুলো কিন্তু আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে বা বিবেচনা রাখতে হবে। এরপর ডিম বিক্রি, যে লেয়ার খামারের ক্ষেত্রে বার্ষিক তোমার গড়ে 70 থেকে 75% হারে উৎপাদন ধরে বর্তমান বাজারে কত আছে, সেই ক্ষেত্রে ডিমের মূল্য আমরা কত পাবো, সেইটা আমাদের বিবেচনার বিষয়। এরপর ডিম পাড়া শেষে 88% মুরগি হচ্ছে তোমার সুস্থ অবস্থায় কি বেঁচে থাকার ক্ষমতা থাকে। এই হিসেবে কি হয়, যে ডিম পাড়া যখন শেষ হয় বাজার দরে তার কত মূল্য হবে সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। তো সাধারণত ব্রয়লার খামারের ক্ষেত্রে গড়ে তোমার 8 সপ্তাহ পর পরই মাংসের জন্য মুরগিকে বিক্রি করা হয়ে থাকে, এবং প্রতিটা মুরগি থেকে বছরে প্রায় 30 কেজি কিন্তু বীজটা পাওয়া যেতে পারে। এই বীজটা কিন্তু জৈব সার হিসেবে ব্যবহৃত হয়, এবং সেই বীজটা বা সারের মূল্য কত আমরা পেতে পারি সেটা আমাদের কি করতে হবে, যে এগুলো আমাদের বিবেচনার বিষয় বা আমাদের মোট আয় কত হবে সেটা। তো আমরা এতক্ষণ পরে আসলাম যে খামার তৈরির ক্ষেত্রে কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে। বারবার বলছি যে এটা শুধু মুরগির ক্ষেত্রে না, এটা হচ্ছে কি যে কোনো পোল্ট্রির ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে। তো এখন এরপর একটা প্রায় কোশ্চেন আসে, ডিম অনুগ্রহ হওয়ার কারণ কি? ডিম অনুগ্রহ হওয়ার কারণ সমূহ কি? তো বাংলাদেশে যারা প্রান্তিক চাষী আছে এবং ক্ষুদ্র পোল্ট্রি খামারের মালিক যারা আছে, তারা পোল্ট্রি সম্বন্ধে কি যে অনেক জ্ঞান রাখে না। তারা শুধু জানে যে মোরগ মুরগির মিলনের পর যে ডিম পাওয়া যায় তা সাধারণভাবে উর্বর বলে তারা ধরে, কিন্তু অনেক সময় এর ব্যতিক্রম হতে পারে। তো সেই ব্যতিক্রম বা অনুক্রমণ কারণটা কি, সেই বিষয়গুলো দুর্বল, রুগ্ন এবং কোনো কারণে অক্ষম যদি মোরগ দলে থাকে, সেক্ষেত্রে ডিম অনুর্বর হবে। পোল্ট্রি খামারের মুরগির সংখ্যার তুলনায় মোরগের সংখ্যা কম হলে সকল মুরগি মিলনের সুযোগ পায় না, ফলে কি হচ্ছে, উর্বর ডিমের সংখ্যা স্বাভাবিকভাবে কমে যায়। মোরগ ও মুরগির বয়স বেশি হলে তাদের প্রজনন ক্ষমতাটা কমে যায়, ফলে ডিম অনুর্বর হয়। প্রজননকারী মোরগকে সর্বদাই সুষম খাদ্য যদি আমরা না দিতে পারি, তাহলে অনুর্বর ডিম উৎপন্ন হবে। অনেক সময় কোনো মোরগ যদি দলের সব মুরগিকে পছন্দ করে না বা সংগ্রহ যদি অনিচ্ছা দেখায়, সেক্ষেত্রেও কি কোথাও হতে পারে, ডিম অনুর্বর হতে পারে। ডিমের খোসা যদি আঁকা বাঁকা হয় বা অপুষ্ট হয়, সেক্ষেত্রে উর্বরতা কমে যায়। ভারী জাতের মুরগির জন্য ভারী জাতের মোরগ লাগে, এবং হালকা জাতের মুরগির জন্য হালকা জাতের মোরগ ব্যবহার করা উচিত, তা না হলেও ডিমের উর্বরতা কমে যেতে পারে। এছাড়াও অত্যাধিক গরমের কারণে ডিমের উর্বরতা হ্রাস পায়। এরপরে তোমাদের একটা প্রায় কোশ্চেন আসে, ইনকিউবেটর কি? ইনকিউবেটরটা এটা হচ্ছে 1 মাসের একটা প্রায় কোশ্চেন আসে। ইনকিউবেটরটা কি, যে যেসব মুরগিকে খামারে লালন পালন করা হয়, সেগুলো বাচ্চা সাধারণত কি হয়, তাদের মায়ের দ্বারা ফোটানো হয় না, মায়ের পরিবর্তে কৃত্রিম ভাবে তাপের ব্যবস্থা করে ফোটানো হয়। যে যন্ত্রের ভেতর এই পদ্ধতি রয়েছে তাকেই বলা হয় ইনকিউবেটর। ইনকিউবেটর মেশিনের আকার এবং সক্ষমতা অনুযায়ী শত শত এমনকি হাজার হাজার ডিম কিন্তু একসাথে ফোটানো যায়। আমাদের প্রায় একটা কোশ্চেন আসে যে ইনকিউবেটরে বা ইনকিউবেটর পরিচালনার সময় কি কি শর্ত সমূহ মেনে চলা উচিত, বা কৃত্রিম ভাবে ডিম ফোটানোর শর্ত সমূহ কি কি? তাহলে কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, কৃত্রিম ভাবে ডিম ফোটানোর শর্ত সমূহ কি কি, অথবা ইনকিউবেটরে ডিম ফোটানোর জন্য কি কি শর্তাবলী করতে হবে। তো সেই ক্ষেত্রে কি, যে প্রথম হচ্ছে ডিম বসানো। তো ডিম বসানো কি হবে, সব ধরনের মেশিনে ডিম সাধারণত একটু কাত করে 45 কোণে বসিয়ে দিতে হবে। এরপরে হচ্ছে তোমার প্রয়োজনীয় যে তাপমাত্রা, ইনকিউবেটর ডিম ফোটাতে হলে তাপমাত্রা সাধারণত 38°C থেকে 38.5°C রাখতে হবে। সর্বনিম্ন 37°C, সর্বাধিক 39°C তাপমাত্রা যাতে ডিম ফুটতে পারে। এবং ডিম ফোটানোর সময় সাধারণ ইনকিউবেটরের যে প্রস্তুতকারক আছে, সেই পরামর্শ অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। তো ইনকিউবেটরের আবার বিভিন্ন ভাগ আছে, যেমন কেরোসিন যে ইনকিউবেটর আছে, কেরোসিন ইনকিউবেটরের ক্ষেত্রে প্রথম সপ্তাহে 39°C তাপমাত্রা রাখা হয়, এবং প্রতি সপ্তাহে 1.8°C করে তাপমাত্রা কমাতে হয়। এবং বৈদ্যুতিক ইনকিউবেটর যেটা আছে, সেখানে প্রথম সপ্তাহে সাধারণত 37.78°C তাপমাত্রা রাখতে হয়, এবং ডিম ফোটার পূর্ব পর্যন্ত প্রতি সপ্তাহে 0.9°C করে তাপমাত্রা কমাতে হয়। তো কেরোসিন গ্যাস এবং বৈদ্যুতিক চুল্লি বা বাতির তাপের উৎস হিসেবে সাধারণত এগুলোকে আমরা ব্যবহার করে থাকি। আপেক্ষিক আর্দ্রতা,
ডিমের ভেতরে কুসুম, শ্বেতাংশ বা সাদা অংশ এবং বায়ুর কোষকে নরম এবং স্বাভাবিক রাখার জন্য ইনকিউবেটরের ভেতরে প্রয়োজনীয় আর্দ্রতা কিন্তু রাখতে হবে। তো ডিম ফোটানোর সময় মেশিনের ভেতরে সাধারণত প্রথম 18 দিন পর্যন্ত কি করতে হবে আমার 70% আপেক্ষিক আর্দ্রতা রাখতে হবে। আর ইনকিউবেটরের প্রয়োজনীয় আর্দ্রতার অভাবে কিন্তু তোমার ডিম থেকে বাচ্চা ফোটাতে ক্যালসিয়াম বা ফসফরাস কিন্তু তোমার হচ্ছে কি বাধা সৃষ্টি করবে। তাহলে আমি যদি প্রয়োজনীয় আর্দ্রতা না থাকে সেক্ষেত্রে আমার যে ডিমে যে ক্যালসিয়াম বা ফসফরাস আছে সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে পৌঁছাবে না। মুক্ত বায়ু চলাচল অবস্থা, তো আমরা দেখলাম যে ডিম ফোটানোর হার বাড়ানো এবং সবল বাচ্চা উৎপাদনের জন্য ইনকিউবেটরে অবশ্যই সবসময় মুক্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। ইনকিউবেটরের ভেতর থেকে যাতে বিষাক্ত গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস বের করে মুক্ত অক্সিজেন যাতে প্রবেশ করতে পারে সেই জন্য আমাকে সবসময় কি করতে হবে 21% হারে অক্সিজেন এবং 0.5% হারে কার্বন ডাই অক্সাইড রাখার ব্যবস্থা করতে হবে। এরপর হচ্ছে আলোয় ডিম পরীক্ষা। ডিমের খোসা সামান্য স্বচ্ছ, তাই এর মধ্য দিয়ে কিছু আলো করতে পারে যেতে পারে। ডিমের ভেতরে যে জিনিসগুলো সেগুলো পরিষ্কার যদি নাও দেখা যায়, গুণ যদি থাকে তা কিন্তু স্পষ্ট বোঝা যাবে। আলোর সামনে যখন ডিম পরীক্ষা করা হয় তাকে বলা হয় ক্যান্ডিং। আলোর সামনে ডিম পরীক্ষা বলা হয় ক্যান্ডিং। তো আগে মোমবাতির আলো ডিম পরীক্ষা করা হতো বলে এরকম নাম দেওয়া হয়েছিল। ডিম পরীক্ষার যন্ত্র দিয়ে ডিম পরীক্ষা এখন করা হয়ে থাকে। যন্ত্রটিকে সহজেই তৈরি করে নেওয়া যায়। একটি চৌকো টিনের বা পিচ বোর্ডের কৌটোর একদিকের মাঝখানে ডিমের আকারের সাইজটা কেটে নিতে হবে। তারপর কৌটোর ঢাকনা খুলে তার ভেতরে টর্চ বা তোমার 60 পাওয়ারের বাল্ব যদি বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ করে আলোর ব্যবস্থা করা হয়, সেই ডিম বসানোর 7ম দিনের ডিমগুলোকে আমরা কি করতে পারি পরপর আলোর সামনে ধরলে ডিম অনুর্বর না উর্বর সেটা কিন্তু দেখে বোঝা যাবে। তো উর্বর ডিমের যে থাকবে তার কেন্দ্রস্থলে কি থাকবে একটা সর্ষের দানার মতো একটা ছোট কালো বস্তু কিন্তু দেখা যাবে, এটাই হচ্ছে ডিমের ভ্রূণ। তো ভ্রূণ যদি জীবিত হয় সেক্ষেত্রে কি হবে যে তোমার হচ্ছে গিয়ে ডিমটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে যে তোমার সরু সরু রক্তের নালীগুলো কিন্তু তোমার দেখা যাচ্ছে যে মাকড়সা জালের মতো আকারে সেরকম দিতে থাকে, এরকম দেখা যাবে। এবং আলোর সামনে আমরা যদি 3-4 সেকেন্ড ডিমটিকে ধরে রাখি তাহলে সেই ক্ষেত্রে কি হবে যে দেখা যাবে ওই তাপের আলোতে যে বুনটা আছে সেই বুনটা কিন্তু নড়তে দেখা যাবে। হ্যাঁ, কিন্তু যদি কুসুমের উপরে যদি তোমার হচ্ছে গোলাকার লাল সুতোর মতো দাগ দেখা যায়, হ্যাঁ গোলাকার লাল সুতো, এবং ভ্রূণটা যদি না নড়ে তাহলে বুঝতে হবে যে ভ্রূণটার কয়েকদিন বৃদ্ধির পর কি হয়েছে মারা গেছে। তো চতুর্থতম অর্থাৎ 14তম দিনে পরীক্ষা করলে যে দিন যে জীবন্ত বাচ্চা আছে তার যে বায়ু গহ্বরটি আছে সেটা ছাড়া কিন্তু সমস্ত অংশই কালো হয়ে যাবে, ভ্রূণটা কালো হয়ে যাবে অর্থাৎ ভ্রূণটা বড় হয়ে যাচ্ছে। এবং আলোর সামনে তখন ডিমটিকে 2-3 সেকেন্ড যদি আমরা ধরে রাখি তাপ পেলে সাথে সাথে ভ্রূণটা কি উঠবে নড়ে উঠবে। তো ভ্রূণ যদি নড়াচড়া না করে বুঝতে হবে যে সেটা মরে গেছে। তো মরা ভ্রূণযুক্ত ডিম তখন কি করতে হবে অবশ্যই ফেলে দিতে হবে। আর জীবন্ত ভ্রূণ ডিমের মধ্যে কি করতে হবে ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেটা তার থেকে পূর্ণাঙ্গ বাচ্চা বের হয়ে আসে। তো এইভাবেই আমরা আলো কি করি ডিম পরীক্ষা করি। এরপর হচ্ছে ডিম নাড়াচড়া বা উল্টানো। প্রথম 18 দিন পর্যন্ত আমরা কি করবো ইনকিউবেটরের ভেতরে ডিমগুলোকে মাঝে মাঝে নাড়াচাড়া করবো। আর হাঁসের বেলা হচ্ছে 24 দিন পর্যন্ত। ফলে ডিমগুলো চারিদিকে সমানভাবে তাপ পাবে। কেরোসিন ইনকিউবেটরের বেলায় প্রতি 24 ঘন্টায় 3 থেকে 5 বার, বৈদ্যুতিক ইনকিউবেটরের বেলায় 5 থেকে 8 বার ডিমগুলো নড়াচড়া করে দিতে হবে। এরপর হচ্ছে ডিম স্থানান্তর। 18 দিনের সময় হাঁসের ক্ষেত্রে 24 দিন। ডিমগুলোকে ডিম বসাবার ট্রে থেকে আমরা ফোটানোর ট্রেতে স্থানান্তর করে দিব। এই সময় ডিমগুলো কি হবে আর নড়াচড়া করতে পারবে না। এরপরে আসি ফিউমিগেশন। একটা প্রশ্ন থাকতে পারে ফিউমিগেশনটা কি। তো ইনকিউবেটরে ডিম বসানোর পূর্বে বা বসানো অবস্থায় রাসায়নিক পদ্ধতিতে আমরা ইনকিউবেটরের মাধ্যমে যে জীবাণুমুক্ত করা হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফিউমিগেশন। হ্যাঁ, তো ফিউমিগেশনের মাধ্যমে আমরা ইনকিউবেটর প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ডিম কি করে জীবাণুমুক্ত করে থাকি। আর এই ফিউমিগেশন করা হয় 2 অবস্থায়, একটা হচ্ছে ডিম শূন্য অবস্থায় ফিউমিগেশন আর একটা হচ্ছে ডিম ভর্তি অবস্থায় ফিউমিগেশন। তো ডিম শূন্য অবস্থায় ফিউমিগেশন প্রতি 9.3 বর্গমিটার জায়গার জন্য 20 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট 40 সিসি ফরমালিনের সাথে মিশিয়ে মাটি বা টিনের পাত্রে নিয়ে আমরা ইনকিউবেটরের ভিতরে কি করব ছিটিয়ে দিব। আর যখন ডিম ভর্তি অবস্থায় ফিউমিগেশন করব তখন প্রতি 9.3 বর্গমিটার জায়গার জন্য 17.5 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট 25 সিসি ফরমালিনের সাথে মিশিয়ে আমরা ইনকিউবেটরের ভেতরে 15 থেকে 30 মিনিট পর্যন্ত রেখে দিব।
আরেকটা যেটা শর্ত ইনকিউবেটরে, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডিম ফোটাবার পূর্বে এবং পরে অবশ্যই ঘর, ইনকিউবেটর, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জীবাণুনাশক ওষুধ, বিস্তৃত পানির সাহায্যে আমাদের ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকিয়ে করতে হবে, ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের ডিম ফোটানোর শর্তসমূহ। এবার চলে আসি আমরা মুরগি পালন পদ্ধতি। তো বিজ্ঞান উন্নয়নের সাথে সাথে মুরগি পালন পদ্ধতিরও যথেষ্ট উন্নয়ন করছে খামার ব্যবস্থাপনারও। এদেশের গ্রাম অঞ্চলে অথবা যারা অল্প সংখ্যায় মুরগি পালন করে তারা সনাতন পদ্ধতিতে দিকে পালন করে। আর সনাতন পদ্ধতিটা কি, সেখানে হচ্ছে মুরগিকে ছেড়ে পালন করা হয়, অর্থাৎ মুক্ত পদ্ধতিতে। একসময় ধারণা করা হতো যে প্রচুর আলো বাতাস সূর্যের কিরণ ছাড়া মুরগির স্বাস্থ্য ভালো থাকবে না, কিন্তু রোগের বিস্তার, স্থানের স্বল্পতা, পরিচর্যা ব্যবস্থাপনা সমস্যার সৃষ্টি যখন হতে থাকে, তখন আস্তে আস্তে খামারে আধা ছাড়া বা অর্ধমুক্ত অবস্থা মুরগি পালন করা হয়। এই পদ্ধতিতে কি হয় যে ঘরের সাথে ঘেরাও বা একটা খোয়ার তৈরি করে তার মধ্যে দিনের বেলা প্রচুর সূর্যরশ্মি এবং আলো বাতাস পাওয়ার জন্য মুরগি চড়ার ব্যবস্থা ছিল। সম্প্রতি প্রযুক্তি উন্নয়নের ফলে নিবিড় পদ্ধতিতে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে এখন মুরগি পালন করা হয়। বর্তমানে বাণিজ্যিক ভাবে লাভের জন্য মুরগি উৎপাদনের জন্য কি করা হয়, এই তোমার হচ্ছে পদ্ধতিটি বেশি ব্যবহৃত হয়ে থাকে। এখানে কি হয়, তোমার যান্ত্রিক উপায়ে খাদ্য পানি সরবরাহ করা হয়, ডিম সংগ্রহ করা হয়, ময়লা পরিষ্কার করা হয়, প্রতিষেধক টিকা প্রদান করা হয়, এমনকি অনুকূল আবহাওয়ার সৃষ্টির ব্যবস্থা আছে বর্তমান প্রযুক্তিতে। তো তাহলে আমরা দেখলাম মুরগিকে আমরা আধুনিক বাণিজ্যিক পদ্ধতিতে হচ্ছে গিয়ে তোমার তিনটা এখন পদ্ধতি রয়েছে। এক হচ্ছে মুক্ত পালন পদ্ধতি, অর্ধমুক্ত পালন পদ্ধতি এবং সম্পূর্ণ আবদ্ধ পালন পদ্ধতি। মুক্ত পালন পদ্ধতি কি, যে বাণিজ্যিক ভিত্তিতে মুরগি পালন শুরু হওয়ার পূর্বে আমরা আগে দেখেছি যে আমাদের দেশের কৃষকরা এই পদ্ধতিতে মুক্তভাবে ছেড়ে দিত। তো বর্তমান সময়ে দেখা যায় যে গ্রামাঞ্চলে যারা দরিদ্র কৃষক আছে তারা অল্প সংখ্যক মুরগি পালনের ক্ষেত্রে এই পদ্ধতিটা অনুসরণ করে থাকে, এবং এটা সাধারণত দেশি মুরগি পালনের ক্ষেত্রে অত্যন্ত লাভজনক। এই পদ্ধতিতে শুধু রাতের বেলা মুরগি থাকার জন্য একটা ঘরের ব্যবস্থা করা হয়, কোনো প্রকার খাদ্য দিতে হয় না, মুরগি নিজেই সারাদিন মাঠে মাঠে ঘুরে ঘুরে খাদ্য সংগ্রহ করে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাণিজ্যিক দিক থেকে কিন্তু কোনোভাবে গ্রহণযোগ্য না। তো এক্ষেত্রে সুবিধাটা কি, বাড়ির আশেপাশে মাঠে চড়ে খাদ্য খায়, এই জন্য খরচ কম, সারাদিন বাইরে থাকে বলে উন্নত বাসস্থানের প্রয়োজন হয় না। দেশের মুরগির জন্য এই পদ্ধতিটা খুবই সুবিধাজনক। মুক্ত পালনে মুরগি কুড়িয়ে খাদ্য খাওয়ার সময় নোংরা, পচা নর্দমার কি পানি খেয়ে কিন্তু অসুস্থ হওয়ার কি হয়, যে তোমার সম্ভাবনা থাকে। এরপরে হচ্ছে কি, আচ্ছা এটা হচ্ছে কি অসুবিধা। তারপর মুরগির ছোঁয়াচে রোগ হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। মুক্ত পালনে মুরগি বাড়ির আশেপাশে জমির ফসল শাকসবজি নষ্ট করে দেয়। এরপরে আমরা আসি অর্ধমুক্ত পালন পদ্ধতি। তা অর্ধমুক্ত পালন পদ্ধতি কি হয়, ছোট জমি জাল দিয়ে ঘিরে তার মধ্যেই মুরগি ঘর আর বিচরণের ব্যবস্থা রাখা হয়। এই ক্ষেত্রে দিনের বেলা মুরগিগুলো গোড়া যে ঘেরাতে জায়গা আছে সেই জায়গাতেই চলাফেরা করে, রাত্রিবেলা দোতলা যে ঘর আছে সেখানে চলে আসে। প্রতিটি মুরগির জন্য ঘরের মেঝেতে 3 থেকে 4 বর্গ ফুট এবং বিচরণ ক্ষেত্রে 150 থেকে 200 বর্গ ফুট জায়গার প্রয়োজন হয়ে থাকে। এই ক্ষেত্রে সুবিধা কি, যে অল্প জমিতে বেশি সংখ্যক মুরগি পালন করা যায়, শক্ত কোনো দেয়াল না দিয়ে অল্প খরচে তোমার জাল দিয়ে এই ধরনের ঘর তৈরি করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় ঘর থেকে নেওয়া যায়। এরপর দৌড়াদৌড়ির ক্ষেত্রে তোমার মুরগি যেহেতু দৌড়াদৌড়ি করতে পারে, যে স্বাস্থ্য ভালো থাকে, এবং তোমার হচ্ছে কি যে খাদ্য পানি দেওয়া সুবিধাজনক হয়ে থাকে, তাদের যে রান বা যে দৌড়াদৌড়ি জায়গাটা যে আছে, যে ঘেরাও জায়গা, সেখানে পানি দেওয়া খাদ্য দেওয়া সুবিধাজনক। ঠিক মতো ডিম সংগ্রহ করা যায়, বাগান বীজতলা বা শস্য ক্ষেত্রে ক্ষতিও করতে পারে না, বা আশেপাশে বাড়িতে ঢুকে নোংরা করার সুযোগ থাকে না। কিন্তু অসুবিধাগুলো কি, যে সাধারণভাবে স্বাভাবিকভাবে ঘর করতে তোমার জায়গা বেশি লাগবে, খরচ বেশি লাগবে। তারপর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য জীবাণুনাশক ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে খাদ্য পানি দিতেও খরচটা বেশি লাগবে। বৃষ্টি বর্ষার সময় তোমার হচ্ছে রানটা বা জায়গাটা শুকনা ভালো রাখা কিন্তু কঠিন হয়ে যায়। তো মুরগির বিচরণ ক্ষেত্রে মাটিটা আবার খুলে ফেলতে হয়, এবং বাড়ি থেকে আবার নতুন মাটি এনে ভরাট করে দিতে হয়। এবং যে রানের যে খুঁটি আছে বা ছাদ আছে, অনেক সময় সেগুলোতে কি হয়, যে কাক বা চিল মরা চিল এরা কি করে, মরা পাখি বা পশু বর্জ্য নিয়ে এসে নোংরা করে, এমনকি এই সময় আবার সংক্রামক রোগ কিন্তু ছড়াতে পারে। এই জন্য হচ্ছে কি হচ্ছে, যে লিটার পদ্ধতি, হ্যাঁ যে লিটার, এরপর হচ্ছে সুবিধা কি, যে উন্নত দেশে মুরগি পালন করা যায়, মুরগি হারানোর সম্ভাবনা থাকে না এবং রোগ ব্যাধি কম হয়, প্রয়োজনীয় আলো বাতাস পায় বলে মুরগির স্বাস্থ্য ভালো থাকে, বেশি সংখ্যক মুরগি পালন করা যায়, এবং মুরগির জন্য বেশি জায়গার প্রয়োজন হয়, বেড়া ও আবাসস্থল নির্মাণের জন্য অনেক খরচ হয়, অতিরিক্ত শোষণ খাদ্য দিতে হয়, এবং অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়।
তাহলে আমরা দেখলাম কি যে এক্ষেত্রে যে আমরা উন্নত দেশি মুরগি পালন করতে পারি, হারানোর সম্ভাবনা থাকে না, রোগ ব্যাধি কম হয়, আলো বাতাস পায়, বেশি সময় মুরগি পালন করতে পারি। আর অসুবিধা হচ্ছে বেশি জায়গা লাগবে, ঠিক আছে, খরচটা বেশি হবে, অতিরিক্ত যত্নের প্রয়োজন হবে। এরপর সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতি, এটার আবার দুইটা পদ্ধতি রয়েছে ভাগ, খাঁচা পদ্ধতি, লিটার পদ্ধতি। সম্পূর্ণ আবদ্ধ পদ্ধতি আবার দুইটা ভাগ আছে, কি খাঁচা পদ্ধতি এবং লিটার পদ্ধতি। তো খাঁচা পদ্ধতিতে কি হয় যে এখানে মুরগি পালনটা বেশ জনপ্রিয়তা এখন বর্তমানে, শহর এলাকায় বাসা বাড়িতে এই পদ্ধতিতে মুরগি পালন করা হয়। বাচ্চা, বাড়ন্ত বাচ্চা, ডিম পাড়া মুরগি পালনের জন্য বিভিন্ন ধরনের খাঁচা রয়েছে, এবং এই খাঁচাগুলো কি প্রয়োজনীয় খাদ্য পানি সরবরাহের জন্য বিভিন্ন ডিজাইনের খাদ্য পানি পাত্র লাগানো থাকে। প্রতিটি খাঁচার সামনের দিকে বর্ধিত অংশ থাকে, যেখানে কি হয় খাঁচা পাড়া ডিম যাতে গড়িয়ে এসে জমা হয়। এছাড়াও খাঁচার মেঝে তার জালি দিয়ে তৈরি করা হয়, মেঝের ফাঁক দিয়ে মুরগির বিষটা সহজেই নিচে পড়ে যায়, বিষটা এসে আবার তোমার একটা নিচে পেতে দিতে হবে। খাতা তৈরিতে তোমার সরু লোহার রড, তারপর শীট, কাঠ, প্লাস্টিক, বাক্স ব্যবহার করা হয়। তো সর্বপ্রথম এটা হচ্ছে 1930 সালে আমেরিকায় এই পদ্ধতিতে কাজ করা হয়েছিল। এখন বর্তমানে বাংলাদেশ শতকরা 75% বাণিজ্যিক খামারে লেয়ার মুরগি কিন্তু খাঁচায় পালন করা হয়ে থাকে। এরপরে আসো লিটার পদ্ধতি। লিটার পদ্ধতিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার একটা প্রাকৃতিক আস্তরণ, হ্যাঁ, যে লিটারটা কি, যে লিটার কি। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা যখন মানে প্রাকৃতিক ভাবে আসলে ধরো মাটির উপরে গাছের পাতা পড়ে বিভিন্ন কিছু করে যে একটা স্তূপ সৃষ্টি হয়, অর্থাৎ গাছের নিচে পাতা পড়ে যে একটা আস্তরণ তৈরি হয়, তাই হচ্ছে লিটার। তো ঘরের মেঝেতে উক্ত আস্তরণ বা বিছানা তৈরি করে উন্নত পদ্ধতিতে মুরগি পালন করা হয়, তাহলে একেই বলা হয় লিটার পদ্ধতি। তো মেঝেতে লিটার হিসেবে আমরা যেটা ব্যবহার করব, ধানের তুষ, কাঠের গুঁড়া, চীনাবাদামের খোসা, শুকনা খড়, ভুট্টার মোচার খোসা, চূর্ণ ইত্যাদি। এগুলোর মধ্যে ধানের তুষটা সবচেয়ে বেশি ভালো। লিটার মাঝে মধ্যে উল্টে পাল্টে কিন্তু দিতে হবে, না হলে স্যাঁতসেঁতে হয়ে যাবে। যাতে খেয়াল রাখতে হবে লিটারটা ভিজে না যায়। এবং প্রতি ব্যাচ মুরগি পালন শেষে লিটারের যে সামগ্রীগুলো আছে অর্থাৎ সেগুলোকে পরিবর্তন করে দিতে হবে। তবে 1 বছরের মধ্যে অবশ্যই 75% লিটারকে ফেলে দিতে হবে। লিটার ভিজে গেলে সাথে সাথে পরিষ্কার করতে হবে আর শুকিয়ে ফেলতে হবে, অথবা কি করতে হবে চুন ছিটিয়ে দিতে হবে যাতে হচ্ছে শুকিয়ে যায় বা জীবাণুটা মরে যায়। আর লিটার কি, লিটারটা হচ্ছে একটা ভালো জৈব সার। তো আমরা এখানে দেখো যে এখানে লিটার পদ্ধতি দেখলাম যে আবদ্ধ লিটার পদ্ধতি, এটা হচ্ছে আবদ্ধ খাঁচা পদ্ধতি। তো এই ছিল আমাদের আজকের মতো পাঠ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটু রয়ে গেছে, তাহলে লিটার পদ্ধতিতে আমাদের সুবিধা এবং অসুবিধা। হ্যাঁ, সুবিধা হচ্ছে অল্প জায়গায় অধিক মুরগি পালন করা যায়, শ্রমিক খরচ কম লাগবে, মুরগির পরিচর্যা সহজ হবে, ডিম পাড়ার সাথে সাথে গড়িয়ে বাইরে চলে আসবে, ফলে ডিম ক্ষতিগ্রস্ত হবে না, ডিম পরিষ্কার থাকবে, কারণ ডিমের মধ্যে কোনো মলমূত্রটা লাগবে না, এবং খাদ্যের অপচয়টা খুব কম হয়। হ্যাঁ, এবং হচ্ছে খাদ্যের খরচটাও কম লাগে। আর অসুবিধা হচ্ছে যে মুরগি খাঁচা তৈরিতে প্রথম খরচটা খুব বেশি, প্রাথমিক মূলধন। মুরগি খাঁচার নিচে যে জমে থাকা মলমূত্র আছে সেগুলো আবার দৈনিক পরিষ্কার করতে হয়, সেটা একটু ঝামেলাপূর্ণ। আর মলমূত্র জমে থাকলে পরিবেশ দুর্গন্ধ যুক্ত হয়, ফলে একটু দূষণ হয়, পরিবেশ দূষণ, এবং মুরগির পায়ের নিচে একটা কড়া পড়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার ওই জালের যে অনবরত ঘর্ষণ আছে সেখানে তোমার একটা হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কি যে মুরগি পালন পদ্ধতি আমাদের দেশের। তো শিক্ষার্থীরা আজকে তোমাদের সাথে হচ্ছে আমার এই আলোচনাগুলোই থাকলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হচ্ছে আজকে এইখানে এই পর্যন্ত থাকবে। তো আমি আবারও বারবার বলছি, আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের কি করতে হবে, অবশ্যই সুস্থ সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করতে হবে। নিজেদেরকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই হচ্ছে কি একজন দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে কিন্তু আমাদের সবকিছু কি যে সার্থক হবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, এবং হচ্ছে কি আমার জন্য তোমরা দোয়া করো, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।